প্রিয় শিক্ষার্থীরা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চতর গণিতের প্রথম পত্রর ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভস। ডিফারেন্সিয়েশনটা উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা উচ্চতর গণিত এবং পদার্থবিদ্যায় খুবই কাজে লাগে। আমি তোমাদের খুব সহজ সরল ভাষায় বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভস এটা কিন্তু এক জিনিস নয়। ডিফারেন্সিয়েশন বা অবকলন বা ব্যবকলন আর ডেরিভেটিভস অবকল গুণাঙ্ক বা ব্যবকল গুণাঙ্ক, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম বা প্রসেস, আর ডেরিভেটিভসটা হচ্ছে তারই ফলাফল। কেমন? আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমরা ভাত খাই। এখন এই ভাতটা কিভাবে তৈরি হয়? আমি ধান থেকেই শুরু করি। প্রথমে ধান রৌদ্রে দিই, সেই ধান মিলে নিই, তারপর চাল তৈরি করি, চাল রান্না করে তারপর ভাতে রূপান্তরিত করি। এই ভাত তারপর আমরা খাই। এই যে ভাতটা তৈরি করলাম, ধান থেকে শুরু করলাম, চাল বানালাম, সেখান থেকে আমি ভাত করলাম, এই যে প্রসেস, ভিতরে যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা ভাতে পৌঁছালাম, ভাত তৈরি করলাম, এই পদ্ধতিটাকেই বলবো আমরা ডিফারেন্সিয়েশন। আর ভাতটাই হচ্ছে ডেরিভেটিভস বা অবকল গুণাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভস এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় যে ডিফারেন্সিয়েশন এবং ডেরিভেটিভস এক জিনিস কিনা, তোমরা নিশ্চয়ই বলবে অবশ্যই না। ডিফারেন্সিয়েশনটা হচ্ছে পদ্ধতি আর ডেরিভেটিভসটা হচ্ছে ফল। এবার আমি ম্যাথমেটিক্সের ভাষায় বলতে চাই, ধরি y = fx। কী ধরলাম? y = fx। এখানে ওয়াইটা হচ্ছে এক্সের একটা ফাংশান, এক চলক বিশিষ্ট এক্সের একটা ফাংশান। আমি এইটার dy dx করতে চাই। এই যে ওয়াই থেকে আমি dy dx করলাম, এই dy dx এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভস। এখন এখান থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করব। কেমনভাবে? কি ধরেছি? ধরি y = fx। এখন এই এক্সটাকে আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি। কেমন করে? হয় এক্সটা একটুখানি বৃদ্ধি করব অথবা একটুখানি কমাবো। সেই বৃদ্ধি বা কমানো এত সূক্ষ্ম হবে, তার মান খুব জিরোর খুব কাছাকাছি হবে। এখানে আমি বৃদ্ধি করি। তাহলে আমি এই চলক আছে কত এক্স, আমি কতটুকু খুব নগণ্য বৃদ্ধি করতে চাচ্ছি। ধরি সেটা আমরা কতটুকু, এক্সটাকে আমি কি করব, ডেল এক্স বা এইচ পরিমাণ বৃদ্ধি করব। তাহলে এই ডেল এক্স, এই চলক এক্সটাকে যদি আমি ডেল এক্স বৃদ্ধি করি, তাহলে আমার চলকটা বৃদ্ধি পেয়ে কত হবে? এক্স প্লাস ডেল এক্স। সাথে সাথে আমার ফাংশানটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ফাংশানটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আমার ওয়াইও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে চলক এক্সকে ক্ষুদ্র ডেল এক্স বা এইচ বৃদ্ধি করার পরে কি হলো? ওয়াই ডেল ওয়াই
ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এটা হলো। আমরা কি করতে চাচ্ছি? আমরা ওয়াই এর পরিবর্তন হার বের করতে চাচ্ছি। তাহলে এক্স ক্ষেত্রকে আমি ডেল এক্স বৃদ্ধি করার পরে আমার ফাংশানটার পরিবর্তন হলো কত? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। ফাংশানটার অন্তিম ফাংশান হয়ে দাঁড়ালো বৃদ্ধির পরে এক্সের সামান্যতম বৃদ্ধির ফলে অন্তিম ফাংশানটা এটা, আর প্রারম্ভিক ফাংশান ছিল এইটা, পরিবর্তন হলো এটা বাই চলকটার পরিবর্তন। চলকটা পরিবর্তন হয়ে হলো এক্স প্লাস ডেল এক্স, আর পূর্বের চলক ছিল এক্স। এখন আমরা কি করব? এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এটার মান আছে কত? ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এফ অফ এক্সের মান আছে কত? ওয়াই। আর নিচে আছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, থাকলো কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে শিক্ষার্থীরা আমরা কি পেলাম? আমি এখানে পেলাম কত? ডেল ওয়াই ডেল এক্স। এটা আমরা কি পেলাম? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই, এখানে কত হলো আমার? নিচে থাকলো ডেল এক্স। এবার আমরা কি করতে যাচ্ছি? চলক এক্সের ক্ষুদ্রতম ডেল এক্স বৃদ্ধি করার ফলে আমার এটা কি ক্ষুদ্রতম ডেল এক্সের বৃদ্ধিটা কত? ডেল এক্স হচ্ছে খুব ছোট, এটা জিরোর খুব কাছাকাছি যায়, অর্থাৎ ডেল এক্স টেন্স টু জিরো হতে চায়। তাহলে আমরা যদি এখানে কেছে ডেল এক্সটাকে কী করব? ডেল এক্সটা জিরোতে টেন্স করব, অর্থাৎ জিরোর কাছাকাছি, তো জিরো হতে চায়। তাহলে আমরা সেটাকে জিরোর দিকে আমরা যে ভাবটা জিরোর দিকে অগ্রসর করলাম, অর্থাৎ ডেল এক্স টেন্স টু জিরো। তাহলে আমরা যদি লিমিট ভ্যালু নিই তাহলে কীভাবে লিখতে পারি? লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। তাহলে ডেল এক্স এর পরিবর্তন ডেল এক্সটা এতটুকু যে সেটা জিরোর কাছাকাছি যায়। ডেল এক্স টেন্স টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, অর্থাৎ জিরোর দিকেই সে যাচ্ছে। এবার যদি আমরা লিমিট ভ্যালুটা নিতে চাই, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিমিট ভ্যালুটা আমরা ডেল এক্সের এক্সটার ক্ষুদ্র পরিবর্তন ডেল এক্সের জন্য ওর সীমাস্ত মানটি কত দাঁড়াবে? সীমাস্ত মানটি দাঁড়াবে কত? ডিওয়াই ডিএক্স। তাহলে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এই ডেল এক্সটাকে আমরা আরও সহজভাবে কীভাবে লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ছিল কি? ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটের ডিফারেন্সিয়েশন করে কী পেলাম আমরা? ডিওয়াই ডিএক্স লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই যে ওয়াইয়ের যে পদ্ধতি আমরা অবলম্বন করলাম, মাঝখানে এত কিছু করে যে ওয়াইয়ের পরিবর্তন হারটা করলাম ডিওয়াই ডিএক্স,
এইটাই হচ্ছে আমার ডেরিভেটিভস বা অবকল গুণাঙ্ক। এইটাই ডিফারেন্সিয়েশনের মূল সূত্র। এটা ডিফারেন্সিয়েশনের মূল সূত্র। এই মূল সূত্র অবলম্বন করে আমাদের কি করতে হবে, আমাদের বলে দেবে যে একটা ফাংশন দিয়ে দেবে যে তার মূল নিয়মে অন্তরজটা বের করো, তখন আমরা এই সূত্র অবলম্বন করব। এখানে আর একটা কথা, এখানে আমি কি লিখেছি যে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছি ডিওয়াই ডিএক্স। আমরা ওটাকে ডি অনও লিখতে পারি, ডি সাফিক্স ওয়ান দিয়েও আমরা এটাকে প্রকাশ করতে পারি, এফ এক্সকে এফ ড্যাশ এক্স দিয়েও প্রকাশ করতে পারি। যখন আমরা এখানে অয়ন দেব তাহলে আমরা বুঝতে পারবো ডিওয়াই ডিএক্স এবং অয়ন এফ ড্যাশ এক্স একই কথা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু অয়ন যা এফ ড্যাশ এক্সও তাই, ডিওয়াই ডিএক্সও তাই। এটা আমাদের যখন আমাদের যেভাবে বইতে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, সেইটি আমরা ব্যবহার করব। ডিওয়াই ডিএক্স থাকলে ওইটা করব, এফ ড্যাশ এক্স থাকলে এটা করব, অয়ন দেওয়া থাকলে আমরা সেইভাবে লিখব। আমাদের প্রশ্নে যেমনটি থাকবে আমরা সেমনটি করব। এবার আমরা আসি এই সূত্র, এই মূল সূত্রটা অবলম্বন করে আমরা বিভিন্ন ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমাদের যদি দিয়ে দেয় যে এক্স টু দি পাওয়ার এন, এটার কি করতে হবে অন্তরজ বের করতে হবে, এটার অন্তরজ বের করতে হবে কি নিয়মে, মূল নিয়মে। আমি গত ক্লাসে তোমাদের সূত্রে ডিফারেন্সিয়েশনের সূত্র থেকে আমি কিন্তু এক্স টু দি পাওয়ার এন এইটের ডিফারেন্সিয়েশন করে বা অন্তরজ কত হবে এটা কিন্তু আমি বলেছিলাম। খেয়াল আছে কিনা দেখো, পাওয়ারটা গোড়ায় যাবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে যে মূল নিয়মে করতে হবে। এখানে আমাদের কি বলেছে, মূল নিয়মে করতে হবে। তাহলে আমরা মূল নিয়মের সূত্র থেকে আমরা অঙ্কটা করব। কীভাবে করব, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন আমরা এখানে ধরে নেব। অঙ্কটাকে আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মূল অঙ্কটাকে ধরে নিলাম। এটাকে আমরা ওয়াই এফ এক্স একই কথা। এবার সংজ্ঞা থেকে আমরা কি পাই, মূল নিয়মের যে সংজ্ঞা, সে সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 কী ছিল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখানে লিমিট এইচ টেন্স টু 0, দেখো এফ অফ এক্স প্লাস এইচ, দেখো এদিকে খেয়াল করো, দেখো তোমরা এফ অফ এক্স যদি এইটা হয়, এফ অফ এক্স প্লাস এইচ কত হবে নিশ্চয় আমরা বুঝতে পারছি, এক্স প্লাস এইচ এর হোল টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীরা, এফ অফ এক্স যদি এইটা হয়, এফ অফ এক্স প্লাস এইচ কী হবে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। ক্লিয়ার? এবার এফ অফ এক্সের মানটা আমার কত দেওয়া আছে, এফ অফ এক্সের মানটা কত দেওয়া আছে আমার এক্স টু দি পাওয়ার এন, আর নিচে আছে কত আমার এইচ। তাহলে আমরা যদি এখন লিমিট এইচ টেন্স টু 0 বাইনোমিয়াল থিওরামটা অ্যাপ্লাই করি, তাহলে কত আসবে এক্স টু দি পাওয়ার এন এন সি অন। প্রথম যেটা থাকবে, তোমরা বাইনোমিয়াল থিওরামটা একটু মেমোরিতে আনার চেষ্টা করো, এন মাইনাস অন ইন্টু এইচ প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এইচ স্কোয়ার। এইভাবে কিন্তু আমাদের
চলতে থাকবে। তাই আমি এখানে ডট ডট দিয়ে দিলাম যাতে বুঝতে পারি যে এখানেই শেষ না, সামনে আরও আসছে। এবার এখানে আছে কত x⁴n, আর নিচে আছে কত আমার h। এবার এটা কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের? থাকলো আমাদের dy dxটা কত থাকলো এখানে লিখি। এবার ওইটা কাটার পরে উপরে দেখো সব কয়টার ভিতর দেখো এইচ আছে। আমরা যদি উপর থেকে একটা এইচ কমন নিই তাহলে নিচের এইচটা আমরা বাদ দিতে পারি। তাহলে থাকলো কি লিমিট h টেন্ডস টু 0 nc1 x⁴n - 1 h প্লাস nc2 x⁴n - 2 h। এইভাবে চলতে থাকবে। নিচের এইচটা কিন্তু উপরের এইচের সঙ্গে কাটাকাটি হয়ে গেল। এবার যদি আমি লিমিটের মানটা বসিয়ে দিই তাহলে কত পাবো? nc1 x⁴n - 1, সরি এখানে এস কমান নেওয়ার পরে থাকলো এইচ থাকে না, সরি এটা হ্যাঁ এইচটা থাকে না, একটা এস কমান নেওয়ার পরে এটা থাকে না, ওখানে লিখতে ভুল হয়ে গেছে, সরি। এবার আমি লিমিট ভ্যালুটা যখন বসায় দেব তখন দেখো এগুলো 0 দিলে আমার কত থাকছে তাহলে nc1 x⁴n - 1। এবার তাহলে লাস্টে আমার রেজাল্টটা কি দাঁড়ালো? dy dx এখানে দাঁড়ালো কত? nc1 x⁴n - 1। এখন nc1 এটা আমরা মান জানি কত n, দাঁড়ালো কত x⁴n। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের কি ছিল? x⁴n, এটা ডেরিভেটিভস করে আমরা কি পেলাম? পাওয়ারটা গোড়ায় গেল, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে গেল। এটা আমরা মূল নিয়মে প্রতিপাদন করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের বলা হয় যে x⁵ মূল নিয়মে এটির অন্তরজ বের করো, যদি মূল নিয়ম না বলে দেয় তাহলে তো আমাদের কি জানি আমরা? পাওয়ারটা গোড়ায় যায়, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, এটা আমরা রেজাল্ট জানি। কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে যে মূল নিয়মে করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল নিয়ম ব্যবহার করি। আমি কি করেছিলাম? ধরি y বা f(x) = কি ধরব? মূল অঙ্কটাকে আমরা ধরে নেব। তাহলে সংজ্ঞা থেকে আমরা কি পাই? dy dx = লিমিট h টেন্ডস টু 0 কি ছিল আমাদের? f(x + h - f(x / h)। এবার দেখো লিমিট h টেন্ডস টু 0, এখানে খেয়াল করো f(x) যদি এইটা হয়, f(x + h) কত হবে? x + h হোল টু দি পাওয়ার। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? f(x) যদি এইটা হয় তাহলে f(x + h) তার অর্থ হলো x এর জায়গায় কি বসাতে হবে আমাদের? x + h। তাহলে এখানেও আমি x এর জায়গায় কি বসিয়েছি? x + h। ঠিক আছে। এবার f(x) x⁵ ক্লিয়ার? এবার আমরা আবার কি করব? সেই বাইনোমিয়াল থিওরেমটা অ্যাপ্লাই করব। কিভাবে? x⁵ + 5c1 x⁵ এটির বিয়োগফল, তারপর আসবে কত? h প্লাস 5c2 x⁵, এইভাবে চলতে থাকবে। এইভাবে কোন পর্যন্ত যাবে? আমার করতে করতে লাস্ট একটা হবে কত হবে?
প্লাস h⁵। আমি মাঝখানেগুলো লিখলাম না, লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি লিখলাম না। কেননা এখানে যখন আমি লিমিট ভ্যালুটা বসাবো, এই যেগুলো থাকবে ভিতরে সবগুলোই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই আমি ওগুলো লিখলাম না। আর লাস্টে আছে আমার কত, x⁵ দিছে h। তাহলে এটা কেটে গেল। এবার উপর থেকে একটা h কমন নেব, তাহলে থাকবে কত, লিমিট h→0 5c1 x⁴ 5c2 x⁵ এইভাবে চলতে থাকবে। আর নিচের এইচটা কেটে গেল। এবার আমরা কি করব, লিমিট ভ্যালুটা বসিয়ে দেব, অর্থাৎ এইচের পরিবর্তে 0 বসিয়ে দেব। তাহলে থাকলো কত, 5c1 x⁴ প্লাস 0, এখানে যত থাকবে সবগুলোই 0 হয়ে যাবে। আর 5c1 অর্থ হলো 5c1 x⁴। তাহলে কি দাঁড়ালো আমার, dy dx = 5c1, এটার মানে হচ্ছে 5, আর এটা হলো x⁴। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মূল নিয়মে x⁴n এর অন্তরীকরণ করে আমরা রেজাল্ট পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মূল নিয়ম বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবার একটা কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে, অর্থাৎ অন্তরস্টার কত হবে, কনস্ট্যান্ট ধরি, কনস্ট্যান্টটা ছি, এইটার অন্তরজ করে আমরা কত পাবো, এটা মূল নিয়মে করতে হবে। কিন্তু কনস্ট্যান্ট এটার করলে যে 0 হয়, এটা আমরা গত ক্লাসেই সূত্র থেকে প্রতিপাদন করেছিলাম। তাহলে একই নিয়মে y বা f(x) = কী করব, কনস্ট্যান্টটাকে ধরে নিলাম। সংজ্ঞা অনুসারে আমরা কি পাই, dy dx লিমিট h⁻0 f(x + h মাইনাস f(x/h)। এবার দেখো f(x + h), তার মানে কি, f(x) কত দেওয়া আছে, c, তার মানে তার অর্থ হচ্ছে এক্সের জায়গাটিতে আমি বসাবো c, এক্সের জায়গাটিতে x + h বসাবো, কিন্তু c এখানে এক্সের কোনো ব্যাপার নেই, এখানে এক্স নেই এখানে, তাহলে ওইটাই থেকে যাবে। তার অর্থ হলো সিটা থেকেই যাবে, কেননা এখানে এক্স নেই, তাই আমি ওখানে এক্সের পরিবর্তে কিছু লিখতে পারছি না, ওইটাই থেকে যাবে। আর এখানে f(x) কত আছে, সি, আর নিচে আছে কত, এইচ। তাহলে এটা কেটে গেল, লিমিট h⁻0, এখানে হয়ে গেল 0, উপরে কোনো কিছু থাকলো, নিচে 0 থাকলো, নিচে যা দিয়ে ভাগ করি না কেন 0 হয়, লিমিট ভ্যালু বসায়ও 0। তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম, কনস্ট্যান্টের অন্তরজ করলে 0 হয়, এটা মূল নিয়মে আমরা প্রতিপাদন করা শিখলাম। এখন তোমরা বাসায় যেয়ে বই বের করে দেখবা, মূল নিয়মে অন্তরজ করো, তোমরা অঙ্কগুলো করবা, বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, বইয়ের সাথে থেকো, সুস্থ থেকো, গুড বাই।